হ্যালো ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও টিউটোরিয়ালে। আমরা জাবেদা সংক্রান্ত কিছু নিয়ম শিখছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা করেছি। আজকেও আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। জাবেদা দাখিলা প্রদানের যে নিয়মগুলো আমাদের জানতে হবে। আজকে একটা প্রথমে নিয়ম দেখব, লক্ষ্য করো, সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত একটা নিয়ম জানবো আমরা। কোনো সম্পদ ক্রয় বা বিক্রয়ের সময় ক্রয় বিক্রয় লেখা যাবে না। নতুন বা পুরাতন এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, দেখো, ধরো নতুন আসবাবপত্র ক্রয়, বা পুরাতন আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্রটা হচ্ছে ব্যবসার জন্য সম্পদ। তো নতুন আসবাবপত্র ক্রয় মনে করলাম 1000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 800 টাকা। তাহলে দেখো এখানে নতুন আসবাবপত্র ক্রয় কার কার উপর প্রভাব পড়লো? ব্যবসার আসবাবপত্র সম্পদ আসলো, নগদ টাকা চলে গেল। আমরা লিখতে পারবো না নতুন আসবাবপত্র হিসাব বা আসবাবপত্র ক্রয় হিসাব লেখা যাবে না। এখানে লিখতে হবে আসবাবপত্র হিসাব, শুধু সম্পদের নাম, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে নতুন এই ওয়ার্ডটা আমরা ইউজ করিনি, ক্রয়টাও লিখিনি। এরপর একটা দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয়। এক্ষেত্রেও আমরা আসবাবপত্র বিক্রয় করার কারণে আমাদের কাছে কিছু টাকা আসলো, তাহলে নগদান হিসাব, নগদ সম্পদ বেড়ে যাচ্ছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। আমাদের আসবাবপত্র সম্পদ কমে যাচ্ছে, সেজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে, কারণ সম্পদ হ্রাস পাচ্ছে। দেখো এক্ষেত্রে আমরা পুরাতন বা বিক্রয় নামে লিখে নিই। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? কোনো স্থায়ী সম্পদ, কোনো সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় বিক্রয় উল্লেখ করা যাবে না, নতুন বা পুরাতনও উল্লেখ করা যাবে না। যেখানে আমাদের চেকে লেনদেন হবে সেখানেই ব্যাংক আসবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ধরো আমি চেকে পণ্য ক্রয় করলাম, মানে চেক দিয়ে পণ্য ক্রয়, তাহলে এখানে একটা হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব। আর যেহেতু চেক, সেই জন্য আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব। তো ক্রয় ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ডেবিট, ব্যাংক সম্পদ কমে যাচ্ছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। চেকে পণ্য ক্রয় করলে এভাবে হবে, চেকে যদি পণ্য বিক্রয় করি তাও টাকাটা আমার ব্যাংকে বাড়বে, সো ব্যাংক হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এরপরে ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয়, ব্যাংক সুদ মঞ্জুর, বা ব্যাংক সুদ চার্জ করলো বা ধার্য করলো, বা ব্যাংক চার্জ, এই সংক্রান্ত লেনদেনগুলোর জন্য সরাসরি আমাদের ব্যাংক হিসেবে প্রভাব ফেলবে। হয়তো ব্যাংক হিসেবে বাড়বে, নতুবা ব্যাংক হিসেবে কমবে। ধরো ব্যাংক আমাদেরকে সুদ মঞ্জুর করলো, আমরা যদি এটা দেখি, তাহলে ব্যাংক আমাদেরকে সুদ দিল, আর এই সুদের টাকাটা আমাদের বাসায় এসে দিয়ে যাবে না, তার মানে আমাদের ব্যাংকে যে ব্যালেন্স আছে তার সাথে যোগ করে দিবে, তাহলে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যাবে, সরাসরি ব্যাংক হিসেবে প্রভাব ফেলবে এগুলো। তাহলে সেই জন্য আমরা ব্যাংক হিসাব লিখব, কারণ আমাদের ব্যাংকে সরাসরি প্রভাব পড়বে এটা, তাহলে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যাবে। আর এই ব্যাংক সুদটা আমাদের জন্য আয়, তাহলে আমাদের একটা আয় বেড়ে যাচ্ছে, আয়টার নাম বলবো ব্যাংক সুদ হিসাব। তাহলে আমাদের ব্যাংকের সম্পদ বেড়ে গেল, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর এখানে আমাদের একটা ইনকাম হলো ব্যাংক সুদ আয়, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আচ্ছা, এবার যদি ব্যাংক চার্জ হয় সেটার জন্য একটু দেখি। তো দেখো ব্যাংক চার্জের জন্য মানে আমাদের ব্যাংকে যে টাকা আছে সেখান থেকে কিছু টাকা কেটে ফেলবে। তো এর জন্য আমাদের একটা খরচ বেড়ে গেল, খরচটার নাম বলবো আমরা ব্যাংক চার্জ হিসাব। খরচটার নাম কি হবে?
ব্যাংক চার্জ হিসাব, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট। আর ব্যাংক চার্জের জন্য আমাদের ব্যাংক হিসাবে যে টাকাটা আছে সেখান থেকে কেটে ফেলবে, তার মানে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে ব্যাংক সম্পদ কমে যাচ্ছে, আর সম্পদ কমলে ক্রেডিট হয়, সো ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ চার্জ বা ব্যাংক ধার্যকৃত কোনো চার্জ, এগুলোর জন্য সরাসরি ব্যাংক হিসেবে প্রভাব পড়বে। আমরা যে পণ্যগুলো ক্রয় করেছিলাম সেগুলোর উদ্দেশ্য ছিল বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে আমরা পণ্য কিনি। যদি কোনো পণ্য আমরা বিক্রয় করতে না পারি বা বিক্রয়ের সুযোগ না হয়, সেক্ষেত্রে ওগুলোকে আমরা আর পণ্য বলতে পারবো না। যেমন ব্যবসা, ব্যবসার মালিক তার প্রয়োজনে ব্যবসা থেকে কিছু পণ্য নিয়ে গেল, তো এই পণ্যটা যখন আমরা কিনেছিলাম তখন ক্রয় হিসাবকে ডেবিট করেছি, এই পণ্যটা তো আমরা বিক্রয় করতে পারিনি, এই পণ্যটা মালিক নিয়ে গেল, তাহলে এই পণ্যটাকে আমরা আর ক্রয় বলবো না, সেজন্য এটাকে আমরা ক্রয় বাবদ ব্যয়টা কমিয়ে দেখাবো, কারণ এটা তো আমরা বিক্রয় করতে পারিনি। যেটা আমরা বিক্রয় করতে পারবো বা বিক্রয়ের চেষ্টা করতে পারবো সেগুলোকে আমরা ক্রয় হিসেবে বিবেচনা করব। তাহলে এরকম যদি কোনো হয়, মালিক যদি নিজের প্রয়োজনে পণ্য নিয়ে যায়, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা কাটো, এখানে পজ দাও। আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে, দেখো সাপোজ ব্যাংক হতে উত্তোলন, এখন ব্যাংক হতে যে উত্তোলন করতেছে টাকাটা, এটা কি মালিকের প্রয়োজনে না ব্যবসার প্রয়োজনে কিছু বোঝা যাচ্ছে না। তবে এক্ষেত্রে ব্যাংক হতে উত্তোলন বললে বুঝে নিতে হবে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, মানে ব্যবসার প্রয়োজনে টাকাটা গ্রহণ করা হচ্ছে। তাহলে এখানে আর আমরা উত্তোলন বলতে পারবো না, কারণ উত্তোলন তো ওই হিসাবটাকে বলবো মালিকের প্রয়োজনে যদি হয়। তাহলে ব্যাংক হতে উত্তোলন, এখানে তাহলে আমাদের কি আসতেছে? ব্যাংক থেকে কিছু টাকা তুলছি, তাহলে ব্যবসায়ী টাকা আসতেছে, একটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব, আর নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাচ্ছে নগদ, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কোথা থেকে টাকাটা আনলাম? ব্যাংক থেকে, ব্যাংকও আমাদের সম্পদ, আর ব্যাংকের টাকা কমে যাবে, তার মানে ব্যাংক সম্পদ কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। দেখো এখানে উত্তোলনটা আমরা হিসাবে কাউন্ট করে নিই। ব্যাংক হতে উত্তোলন বললে এটা কি ব্যবসায়ের প্রয়োজনে না মালিকের প্রয়োজনে, এরকম যদি ক্লিয়ার না থাকে তাহলে বুঝে নিতে হবে ব্যবসায়ের প্রয়োজনে। এবার ব্যবসা হতে উত্তোলন, খুব গুরুত্বপূর্ণ, এগুলো অনেক ভুল করে স্টুডেন্টরা, সো মনোযোগ দিয়ে দেখবা। ব্যবসা হতে উত্তোলন, এটা বুঝতে হবে ব্যবসা থেকে মালিকের প্রয়োজনে কিছু নগদ টাকা নিয়ে যাচ্ছে মালিক, তাহলে এখানে কি হবে? এখন আমরা বলবো উত্তোলন হিসাব, কারণ মালিকের প্রয়োজনে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কিসের প্রয়োজনে? মালিকের প্রয়োজনে। তাহলে এক্ষেত্রে আমরা উত্তোলন বিবেচনা করব, সেই জন্য উত্তোলন হিসাব। আর উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলনের কারণে ব্যবসায়ীর উপরে মালিকের অধিকার কমে যাবে, আর মালিকের অধিকার যদি কমে, মালিকানা সত্ত্ব হিসাব যদি কমে যায় তখন ডেবিট হয়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর ব্যবসা হতে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? তার মানে নগদ টাকা নিয়ে যাচ্ছে, আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব, ব্যবসায় নগদ সম্পদ কমে যাচ্ছে। আরেকটা রোলস হলো, ব্যবসায় যদি কোনো পণ্য বা নগদ অর্থ বা যে কোনো সম্পদ যদি চুরি হয়, চুরি বা নষ্ট হয়, মিনস পুড়ে যায়, এরকম যদি কোনো সমস্যা হয়, তখন এগুলোর জন্য আমরা, এইগুলো একটা আমাদের জন্য ক্ষতি, আর এগুলোকে তখন আমরা বিবিধ ক্ষতি হিসেবে লিখব।
বিবিধ ক্ষতি হিসেবে লিখব। আমি একটা যদি উদাহরণ দিই, ব্যবসায়ের ক্যাশ বাক্স থেকে $500 চুরি হলো। তাহলে এটার জন্য প্রভাবটা কি দেখো, ক্যাশ বাক্সে নগদ টাকা থাকে, সেই নগদ টাকা থেকে $500 চুরি হয়ে গেল। তো আমরা বলেছি ব্যবসায় কোনো পণ্য, নগদ বা সম্পদ যা যদি চুরি বা নষ্ট হয় তখন কোন হিসেবে লিখতে হবে? বিবিধ ক্ষতি হিসেবে লিখতে হবে। তাহলে ক্যাশ বাক্স থেকে কিছু টাকা চুরি হওয়াতে ব্যবসার একটা ক্ষতি হলো, তাহলে একটা হিসাবের নাম হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব। আর এর জন্য ব্যবসা থেকে কি নগদ টাকা চলে গেল না? তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। আর এই ঘটনাটার কারণে আমাদের ব্যবসার ক্ষতি বেড়ে যাচ্ছে। ব্যয় বা ক্ষতি একই অর্থে আমরা এখন মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর ব্যয় যদি বৃদ্ধি পায়, ডেবিট হয়, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। নগদ সম্পদ কমে যাচ্ছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আশা করছি ক্লিয়ার। ব্যবসায়ে পণ্য কেনা হয় বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয় করে মুনাফা অর্জনের আশায়। তো বিক্রয় ছাড়া অন্য কোনো কারণে পণ্য যদি কমে যায় তখন আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। এটাকে আমরা আর ক্রয় হিসেবে ব্যয় বাবদ দেখাতে পারবো না, কারণ এই পণ্য তো আমি বিক্রয় করতে পারিনি বা বিক্রয় করার সুযোগ নেই, অন্য কোনো কারণে ব্যবহার হয়ে গেছে। যদি আমি কিছু এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য গ্রহণ। তো এই পণ্যটা কি আমরা বিক্রয় করতে পেরেছি? পারিনি। তাহলে এটাকে আর আমরা ক্রয় হিসেবে দেখাতে পারবো না, ক্রয় কমাতে হবে। অথবা বিনামূল্যে পণ্য বিতরণ। তো বিনামূল্যে কোনো কিছু কেন দেওয়া হয়? প্রচারের জন্য। আর প্রচারের জন্য যে কাজটা করব সেটাকে আমরা বলবো বিজ্ঞাপন। তাহলে এখানে একটু খেয়াল করো তো, কি যাচ্ছে এখান থেকে? পণ্য চলে যাচ্ছে। আর এখানে কি বিক্রয় করেছি আমরা? বিক্রয় করিনি। পণ্য যখন আমরা বিক্রয় ছাড়া আমাদের পণ্য কমে যাবে তখন আমাদের ক্রয়কে কমাতে হবে। ক্রয় যে আমরা এই পণ্যগুলো যখন কিনেছিলাম তখন ক্রয়কে ডেবিট করেছি, ব্যয় বেশি দেখিয়েছি। এখন এগুলোকে তো আমরা আর বিক্রয় করতে পারিনি, সো এগুলোকে আমরা আর পণ্য হিসেবে কাউন্টও করতে পারবো না। আর এর জন্য আমরা ক্রয় বাবদ ব্যয়ও দেখাবো না, সেজন্য ক্রয় বাবদ ব্যয় এখন কমিয়ে দেখাবো। এটা দেখো, মালিক কর্তৃক পণ্য গ্রহণ, তার মানে মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য নিয়ে যাচ্ছে। আর মালিক ব্যক্তিগত কাজে ব্যবসা থেকে যা নিয়ে যাবে তাকে বলতে হবে উত্তোলন। একটা হিসেবের নাম আমরা শিখলাম উত্তোলন হিসাব। আর কি চলে যাচ্ছে? পণ্য চলে যাচ্ছে। পণ্যগুলো যখন কিনেছিলাম তখন ক্রয় হিসাব ডেবিট। এই পণ্যটা কি আমরা বিক্রয় করতে পেরেছি? পারিনি। তাহলে এখানে আর আমরা এখন পণ্যটাকে যেহেতু বিক্রয় করতে পারিনি সেজন্য পণ্যটাকে এখন কমিয়ে দেখাবো। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে, কারণ এটাকে আমি আর ব্যয় হিসেবে ব্যবসায় দেখাবো না। এখানে উত্তোলন হিসাব মালিকানা সত্ত্ব হিসাব, এর কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট। আর ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, আর এটাকে আমি এখন আর ব্যবসায়ের ব্যয় দেখাবো না, সেই জন্য ব্যয় কমিয়ে দেখাচ্ছি। আর ব্যয় যখন হ্রাস করে দিব তখন ব্যয় হিসাবটা ক্রেডিট হয়ে যাবে, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ, এটা দেখো তো, বিনামূল্যে আমরা যাই দিব সেটা হচ্ছে প্রচারের উদ্দেশ্যে, আর প্রচারের উদ্দেশ্যে যা খরচ করবো ওটাকে আমরা বলবো বিজ্ঞাপন। তাহলে একটা হিসাবের নাম হচ্ছে বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন বাবদ আমরা কি দিলাম? পণ্য দিলাম। তার মানে এই পণ্যটা আমরা বিক্রয়ের সুযোগ পাইনি, সো এটাকে আর ক্রয় বলা যাবে না, ক্রয়কে আমরা কমাতে হবে। সেই জন্য আরেকটা হিসাব হচ্ছে ক্রয় হিসাব। দেখো, বিজ্ঞাপন হচ্ছে আমাদের ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেজন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। পণ্য কমে যাচ্ছে, তার মানে ক্রয়কে কমাতে হবে। ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট হয়। তাহলে আশা করছি এই রুলসটাও বোঝা গেল। আমরা এই রুলসগুলো যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা জাবেদাগুলো খুব সহজে সমাধান করতে পারবো। এরপরের ক্লাসে আমরা একটা জাবেদার
অঙ্ক সমাধান করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।